নমস্কার। তানাশাহি নেই চলেগা গতকাল শুরু করেছিলাম, আজকে দ্বিতীয় পর্ব, কেবলমাত্র আমার বাংলা স্ফিয়ার চ্যানেলের পেড সদস্যদের জন্য। গতকাল আমি ইন্দিরার সঙ্গে সিদ্ধার্থ শঙ্কর রায়ের শাহ কমিশনে একটা চান্স মিটিংয়ের বিবরণ দিয়ে শেষ করেছিলাম। আমার প্রশ্ন হচ্ছে, প্রথম কথা, প্রণব মুখোপাধ্যায়কে ইন্দিরা গান্ধী এই ধরনের কোনো মন্তব্য সত্যিই করেছিলেন কি না, সেটা তো প্রণববাবু ছাড়া আর কেউ বলতে পারবেন না। তার কারণ, দুজনের মধ্যে যখন কথা হয় তখন তো কোনো তৃতীয় পক্ষ থাকে না। অতএব প্রণববাবুর এই তথ্যকে আমি একেবারে নিঃশর্তে মেনে নিতে রাজি থাকতাম যদি প্রণববাবুর রাজনৈতিক প্রেক্ষাপট আমার না জানা থাকত। প্রথমত, প্রণব মুখোপাধ্যায় একেবারে আপাদমস্তক ইন্দিরা গান্ধীর ভক্ত ছিলেন। অনেকটা হনুমান যেমন রামচন্দ্রের ছিলেন, প্রণববাবু ছিলেন একেবারে সেই রকম। যদিও তার আত্মজীবনীর একটি খণ্ডে অনেক ভ্যানতাড়া করে বলতে 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 তিনি এক জায়গায় বলে ফেলেছেন যে এমার্জেন্সিটা না করলেই বোধহয় মিসেস গান্ধী ঠিক কাজ করতেন। এইটাই যদি তার এত দীর্ঘদিনের রাজনীতির প্রেক্ষাপটে বোধোদয় হয় এবং সেটা জীবনের রূপান্তে এসে কুণ্ঠিতভাবে বলতে হয়, তাহলে পরিষ্কার হয়ে যায় সেটা হচ্ছে ইন্দিরা গান্ধীর সম্পর্কে প্রণব মুখোপাধ্যায়ের করা কোনো মন্তব্য চট করে বিশ্বাস করা একটু কঠিন। এবং এটা যে আমি অতিশয়োক্তি করছি না, সেই সময় আরও অনেকেই কংগ্রেসের অন্দরে ছিলেন যারা প্রণববাবুর মতো বা প্রণববাবুর চেয়েও বড় স্তাবক ছিলেন ইন্দিরা গান্ধীর। দেবকান্ত বড়ুয়ার নাম আমি করেছি, কালকে এইচ.এন. প্যাটেলের নাম করেছি, এ.আর. আন্তুলে ছিলেন, এক সে এক। অর্থাৎ রাজীব গান্ধী ক্ষমতায় আসার পরে গোড়ার দিকে যেমন তাঁর সমর্থনে একটা শাউটিং ব্রিগেড তৈরি হয়েছিল, যার নেতৃত্বে ছিলেন কল্পনাথ রায়, এবং আজকে বিজেপির এই সবে দুর্গাপুর থেকে হেরে যাওয়া সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া, কে তিওয়ারি বলে একজন ভদ্রলোক বিহারের কংগ্রেসি নেতা ছিলেন। এরা ওই বোফোর্সের নাম শুনলেই তারস্বরে এমন চেঁচামেচি শুরু করে দিতেন যে বাকি কোনো আওয়াজ আর শোনাই যেত না। সেই জন্যেই তাদের নাম দেওয়া হয়েছিল রাজীবের শাউটিং ব্রিগেড। অর্থাৎ যারা শুধুই চেঁচান, কিন্তু চেঁচিয়ে দৃষ্টি আকর্ষণ করেন এবং রাজীব গান্ধীর বিরুদ্ধে তোলা অভিযোগ খণ্ডন করেন নিজেদের গলার জোরে। সে যাই হোক, রাজীব গান্ধীর যদি শাউটিং ব্রিগেড থেকে থাকে, তাহলে ইন্দিরা গান্ধীর তো একদম ওয়ার্শিপিং ব্রিগেড ছিল। কেননা ইন্দিরা গান্ধীর সংস্পর্শে যারা যেসব নেতা নেত্রী এসেছেন, তারা তার ব্যক্তিত্বে, তার রূপে, তার বংশ পরিচয়ে মোহিত হননি, এটা অবিশ্বাস্য। ফলে
প্রণববাবুর এই যে এমার্জেন্সি দেশে চালু করার দায়টা যেভাবে তিনি সিদ্ধার্থ শঙ্কর রায়ের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন, সেটা যদি বা সত্য হয় তাহলেও এতটাই আংশিক সত্য যে শুধু এইটা দিয়ে এমার্জেন্সি কেন জারি হয়েছিল তার সঠিক ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। একটা প্রশ্ন তো গেল প্রণববাবুর ইন্দিরা ভক্তি, আরেকটা হচ্ছে সিদ্ধার্থ শঙ্কর রায় সম্পর্কে প্রণববাবুর তীব্র ক্ষোভ এবং এক ধরনের অসূয়া। 1969 সালে বাংলা কংগ্রেসের টিকিটে প্রণব মুখোপাধ্যায় রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন। সেই নির্বাচনের পিছনে কংগ্রেসীদের পক্ষ থেকে তাকে সাহায্য করা হয়েছিল এবং সেই সাহায্যের প্রথম সারিতে ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায় নিজেই। প্রণববাবু ব্যক্তিগত আলোচনায় আমার কাছে সে ব্যাপারে কৃতজ্ঞতা স্বীকার করলেও সাধারণভাবে সিদ্ধার্থ শঙ্কর রায় সম্পর্কে তার একটা প্রবল বৈরিতার মনোভাব ছিল। একই প্রতিক্রিয়া আমি দেখেছি সিদ্ধার্থ শঙ্কর রায়ের মধ্যেও। তিনি বিশ্বাস করতেন যে যতদিন দিল্লিতে প্রণব মুখোপাধ্যায় কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্বের একজন হয়ে বসে আছে, ততদিন এই পশ্চিমবঙ্গে কংগ্রেসের কোনো ভবিষ্যৎ নেই। কেন না, প্রণব মুখার্জি কংগ্রেসের চাইতে বামেদের সঙ্গসুধা বেশি উপভোগ করেন এবং বামেদের সিপিএমের পার্টিকুলারলি স্বার্থ বিপন্ন হয় এমন কোনো কাজ তিনি করতে চান না। এর থেকে বোঝা যায় যে ব্যক্তিগত স্তরে, রাজনীতিগতভাবে, সাংগঠনিক স্তরে এরা দুজনে ছিলেন দুই পরস্পর বিপরীত মেরুর বাসিন্দা। দ্বিতীয় যে প্রশ্নটা মনে আমার জেগেছে, যার কথা আমি আমার একটি বইতে লিখেওছি, সেটা হলো তর্কের খাতিরে যদি স্বীকার করেও নি যে সিদ্ধার্থ শঙ্কর রায়ের মন্ত্রণাতেই ভারতীয় সংবিধানে অভ্যন্তরীণ জরুরি অবস্থা জারি করার ধারাটি সম্পর্কে ইন্দিরা অবহিত হয়েছিলেন, তাহলেও প্রশ্ন থাকে, এক, ইন্দিরা গান্ধী কি দুগ্ধপোষ্য শিশু ছিলেন? আমি ধরে নিলাম তিনি জানতেন না, কিন্তু জানা মাত্রই যেভাবে তিনি সেটাকে একটা নদীতে ডুবন্ত সাঁতার না জানা মানুষের খড়কুটো ধরার মতো করে আঁকড়ে ধরেছিলেন এবং সিদ্ধার্থ রায়কে সঙ্গে নিয়ে মধ্যরাতে 1975-এর 25শে জুন ফখরুদ্দিন আলী আহমেদের দরজায় কড়া নেড়েছিলেন রাষ্ট্রপতি ভবনে এবং যেভাবে অন দ্য ডটেড লাইন প্রেসিডেন্টকে দিয়ে অর্ডিন্যান্স সই করিয়ে এনেছিলেন, তার থেকে তো মনে হয় যে ইন্দিরা গান্ধী বড় জোর জেনে শুনে বিষ করেছি পান, তাকে কেউ বিষ খাইয়ে দেয়নি। 2 নম্বর কথা হচ্ছে, এই যে চিঠিটি এতদিন পরে কুমি কাপুরের সৌজন্যে প্রকাশ্যে এসছে, সেই চিঠিটি ইন্দিরা গান্ধীকে লেখা হয়েছিল জরুরি অবস্থা জারি হওয়ার অন্তত 5 মাস আগে। ফলত
ঘটনা পরম্পরা দিয়ে যদি মেলাতে যান, তাহলে দেখবেন যে ঘটনা 5 মাস পরে হচ্ছে, তার প্রস্তুতির কথা অত আগে থেকে সিদ্ধার্থ শঙ্কর রায় নিতে যাবেন কোন দুঃখে? প্রথম কথা হলো, এই চিঠিতে কিন্তু কোথাও কোনো এমন কিছু নয় যে এতে দেশে জরুরি অবস্থা জারি করা জরুরি, এই রকম কোনো প্রচ্ছন্ন ইঙ্গিত এই চিঠিতে নেই। যেটা আছে সেটা হলো সিদ্ধার্থ রায় ইন্দিরা গান্ধীকে পরামর্শ দিচ্ছেন যে তুমি ভারতের সমস্ত মুখ্যমন্ত্রীকে গোপন টেলেক্স পাঠিয়ে জানিয়ে দাও যে তারা যেন আরএসএস এবং আনন্দ মার্গীর দের একটা তালিকা তৈরি করে রেখে দেয়। অর্থাৎ এই তালিকা ধরে ধরে পরে গ্রেফতার করতে হবে, এরকম কোনো নির্দেশ দেওয়ার কথা তিনি বলেননি, অন্তত ঘটনার 5 মাস আগে পর্যন্ত। তার চেয়েও বড় কথা, আরএসএস এবং আনন্দ মার্গী ছাড়া ভারতবর্ষের বিরোধী কোনো নেতাকে জেলে পোড়ার প্রস্তাব ওই চিঠিতে ছিল না। অথচ 5 মাস পরে যখন সত্যিই এমার্জেন্সি ঘোষিত হলো, তখন কিন্তু শুধু আরএসএস এর নেতারা নয়, আর আনন্দ মার্গী তো মাত্র কয়েকটা আছে, একেবারে বিরোধী রাজনীতির যাকে বলে সুপ্রা সাফ হিন্দিতে বলে, দলগুলোকে খালি করে দিয়ে প্রায় সমস্ত নেতাকে গুমঘরে চালান করে দেওয়া হয়েছিল। তবু শেষ বিচারে আমি এটা অবশ্যই মানি যে সেদিন না হলেও 5 মাস পরে অবশ্যই সিদ্ধার্থ বাবু তার বন্ধুকে সংবিধানে থাকা ওই ধারাটির কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন এবং সেই ধারা অনুসরণ করে দেশে অভ্যন্তরীণ জরুরি অবস্থা জারি করার পরামর্শ দিয়েছিলেন। আপ টু দ্যাট এক্সটেন্ট সিদ্ধার্থ রায় ইজ কালপেবল। আমি পরবর্তীকালে সিদ্ধার্থ রায়ের সঙ্গে যখন আমার ব্যক্তিগত ঘনিষ্ঠতা খুব নিবিড় হয়ে উঠেছিল, তখন আমি দুটি বিষয়ে তাকে খুব একটা পেট খোলসা করে জবাব দিতে শুনিনি। একটা হলো নকশাল নিধন, আরেকটা হলো দেশে জরুরি অবস্থা জারির প্রশ্নে তার উদ্যোগ এবং তার ভূমিকা। নকশালদের সম্পর্কে সিদ্ধার্থ বাবুর বক্তব্য ছিল এগুলো সব সিপিএমের অপপ্রচার। পুলিশের হাতে তখন যত নকশাল খুন হয়েছিল তার চাইতে অনেক বেশি খুন হয়েছিল সিপিএমের হাতে। আর জরুরি অবস্থা সম্পর্কে তার বক্তব্য, এই প্রশ্নটি করলেই তিনি একটু মুচকি হাসতেন, হেসে বলতেন এই সমস্ত কথা আমি আমার আত্মজীবনীতে লিখে যাব। একটা সময় আমি তাকে ধরে করে আত্মজীবনী লেখা শুরু করেছিলাম, কিন্তু যেহেতু সিদ্ধার্থ শঙ্কর রায় অশীতিপর বয়সেও অত্যন্ত চপলমতি ছিলেন এবং আজকে টাইম দিয়ে সেই সময় তিনি হয়তো বললেন
আজকে না আর মুড হচ্ছে না, এই করতে গিয়ে জিনিসটা ভেস্তে গেল। তারপরে আমি শুনেছি তার স্ত্রীর মুখ থেকে যে একটি ইংরেজি পাক্ষিকের কলকাতার করেসপন্ডেন্ট এই অসাধ্য সাধনের চেষ্টা করেছিলেন, তিনিও সফল হননি। ফলে এই দুটি অত্যন্ত গুরুতর স্পর্শকাতর বিষয়ে সিদ্ধার্থ রায়ের নিজের জবানিতে কাগজে কলমে কোনো ভাষ্য কিন্তু ইতিহাসে রইল না। আমি মনে করি এমার্জেন্সির অধ্যয়নই বলুন বা নকশাল আন্দোলনের অধ্যয়নই বলুন, যিনি মূল অভিযুক্ত, আত্মপক্ষ সমর্থনে তার কি বক্তব্য সেটা না জানা থাকলে স্টোরিটা অসম্পূর্ণ থাকেই। এবার আসছি কেন তাহলে ইন্দিরা গান্ধী দেশে এমার্জেন্সি জারি করেছিলেন। প্রণোদনা যেই দিয়ে থাকুন না কেন, সুপারিশ যিনিই করে থাকুন না কেন, কাজটা তো করেছিলেন ইন্দিরা নিজে। দেখুন, এর অসংখ্য কারণ আছে। একটি কারণ যেটা তুলনামূলকভাবে অনালোচিত থেকে গেছে, অথচ এমার্জেন্সি সংক্রান্ত চর্চা করতে গিয়ে আমার মনে হয়েছে এই কারণটির সঙ্গে এমার্জেন্সির একটা ডাইরেক্ট সম্পর্ক থাকলেও থাকতে পারে। সেটা হলো 1975 সালের জানুয়ারি মাসে তৎকালীন রেলমন্ত্রী, বিহারের দাপুটে কংগ্রেস নেতা এবং তহবিল সংগ্রাহক ললিত নারায়ণ মিশ্রর হত্যা। তিনি সমস্তিপুরে গিয়েছিলেন একটি রেল লাইন ব্রডগেজ হবে সেই প্রকল্পের উদ্বোধন করতে। সন্ধেবেলা হঠাৎ তার মঞ্চে ভয়াবহ বোমা বিস্ফোরণ হয়, ললিত নারায়ণের মৃত্যু হয়। ললিত নারায়ণের এইভাবে বেঘোরে মৃত্যু সেই সময় গোটা ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছিল। বহু লোক বহু রকম অনুসন্ধান করেছিলেন, তার মধ্যে সবচেয়ে ক্রেডিবল অনুসন্ধান যারা করেছিলেন তিনি হচ্ছেন VM তারকুন্ডে। ভারতবর্ষের সিভিল লিবার্টিজ আন্দোলনের প্রথম দিকের স্থপতি হিসেবে তারকুন্ডের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি আবার র্যাডিক্যাল হিউম্যানিস্টও ছিলেন। তারকুন্ডের নেতৃত্বে তারা একটা তদন্ত করেছিলেন। সেই তদন্ত রিপোর্টের বেসিসে ইন্ডিয়ান এক্সপ্রেসের কয়েকজন রিপোর্টার এবং তৎকালীন কার্যনির্বাহী সম্পাদক অরুণ শৌরী পর পর কয়েকটি তদন্তমূলক প্রতিবেদন ছেপেছিলেন, যাতে একটি নাম উঠে এসেছিল। বহু লোককে অ্যারেস্ট করা হয়েছিল, কিন্তু আসল কালপ্রিট হিসেবে যে লোকটির নাম উঠে আসে তিনি ছিলেন রামবিলাস ঝা। বিহারের লেজিসলেটিভ কাউন্সিলের তিনি সদস্যও ছিলেন।
আপনারা জানেন যে ভারতবর্ষে কয়েকটি রাজ্য এখনো রয়ে গেছে যেখানে বিধানসভা যেমন আছে তেমনি মনোনীত সদস্যদের নিয়ে বিধান পরিষদও আছে। স্বাধীনতার পর থেকে বিহারে এই দ্বৈত ব্যবস্থা চলে আসছে, আজও আছে। তো এই যে রামবিলাস ঝা, তিনি না বিহারে না দিল্লিতে কংগ্রেসের কোনো কেউকেটা নেতা ছিলেন না, কিন্তু তার অন্য একটা পরিচয় ছিল যেটা তাকে ঘিরে যাবতীয় সন্দেহের উদ্রেক ঘটিয়েছিল। সেটা হলো এই রামবিলাস ছিলেন যশপাল কাপুরের প্রাণের বন্ধু। তারা একসঙ্গে স্কুলে পড়েছিলেন। সেই তখন থেকে যশপাল কাপুরের সঙ্গে রামবিলাসের নৈকট্য অটুট ছিল। আর যশপাল কাপুর কে ছিলেন কিছুদিন পরেই ভারতবাসী তা জানতে পারে, যখন এলাহাবাদ হাইকোর্ট এই যশপাল কাপুরকে ব্যবহার করার অভিযোগে, কেননা তিনি সরকারি কর্মচারী ছিলেন, প্রধানমন্ত্রীর সচিবালয়ে কাজ করতেন, পদমর্যাদায় এমন কিছু ছিলেন না, কিন্তু ক্ষমতার প্রশ্নে অমিত শক্তিধর ছিলেন। যশপাল কাপুর, পরবর্তীকালে আর কে ধাওয়ান। তো এই যশপাল কাপুরের বন্ধুত্ব তাহলে কি এই হত্যাকাণ্ডের পিছনে বকলমায় ইন্দিরা গান্ধীর মদত ছিল? দেখুন, 1975 সালের ব্যাপার। আমি তখন ছাত্র, একেবারে আমার তো আঁখো দেখা হালের অভিজ্ঞতা ছিল না, কিন্তু পরবর্তীকালে আমি যখন বিষয়টি নিয়ে আমার মতো করে চর্চা করেছি, তখন দেখেছি যে এই ললিত নারায়ণ মিশ্রর হত্যাকাণ্ডের পিছনে ইন্দিরা গান্ধীর হাত থাকতে পারে, এই অনুমান শুধু যে তারকুণ্ডে অরুণ শৌরি বা ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্টাররা করেছিল তা নয়। স্বয়ং নিখিল চক্রবর্তী, যিনি মেইনস্ট্রিম পাক্ষিক কাগজের সম্পাদক ছিলেন আজীবন, দিল্লি শহরের সবচাইতে সম্মাননীয় শ্রদ্ধেয় সাংবাদিক কুলের একজন, যিনি বিলেতে ইন্দিরা গান্ধী এবং ফিরোজ গান্ধীর সঙ্গে একত্রে লেখাপড়া করেছেন। অতএব ব্যক্তিগত বন্ধুত্ব ইন্দিরা গান্ধীর সঙ্গে তার ছিল। হয়তো সেই কারণেই নিখিলদা তার প্রতিবেদনগুলিতে ইন্দিরা গান্ধীর নামটি করতে পারেননি, কিংবা এমন হতে পারে যে নাম করতে গেলে যে আনইমপিচেবল এভিডেন্স লাগে একজন দায়িত্বজ্ঞান সম্পন্ন সাংবাদিকের, তখন তো আর ভারতীয় মিডিয়ার আকাশে অর্ণব গোস্বামী জাতীয় সেলিব্রিটি সাংবাদিকের উদয় হয়নি, যে শশী থারুরকে তার স্ত্রীর মার্ডারার বলে মাসের পর মাস, বছরের পর বছর প্রচার চালিয়ে গেল। রিয়া চক্রবর্তী ওই হিন্দি ফিল্ম স্টারের মার্ডারার বলে প্রচার চালালো এবং কিছুই হলো না তারপরে। কিন্তু সে বড় অন্য সময় ছিল, যখন জার্নালিস্ট
কতগুলো লিটমাস টেস্টের মধ্যে দিয়ে একটা কাহিনী না গেলে কোনো অভিযুক্তর নাম করতে পারত না। ফলত নিখিল চক্রবর্তী এমন একজন মানুষ ছিলেন যিনি সত্যান্বেষণের কাজে ইন্দিরা গান্ধীর সঙ্গে তার ব্যক্তিগত বন্ধুত্বকে আদৌ গুরুত্ব দিয়েছেন বলে আমি মনে করি না। কিন্তু সেই সময় মেইনস্ট্রিম পত্রিকাতে একের পর এক লেখায় ললিত নারায়ণ মিশ্রর সম্ভাব্য হত্যাকারীদের কথা বলতে গিয়ে তিনি কিন্তু অনেকটা সুস্পষ্টভাবেই ইন্দিরা গান্ধীর দিকে অঙ্গুলি নির্দেশ করেছিলেন। এখন অনেকে সেই সময় এই অভিযোগে উঠেছিল, ইনফ্যাক্ট একজন বিহারি সাংবাদিক পরবর্তীকালে নিজে লিখেছিলেন যে যেদিন এই ঘটনাটা ঘটে অর্থাৎ ৭৫-এর ৫ই জানুয়ারি, তার আগের দিন সন্ধ্যাবেলা পাটনাতে ললিত নারায়ণ মিশ্র তাঁদের বলেছিলেন তিনি আশঙ্কা করছেন হয়তো অচিরেই তাকে হত্যা করা হবে, এবং গোটা বিষয়টা গুলিয়ে দেওয়ার জন্য নানাবিধ লোক যাদের সঙ্গে এই হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক ছিল না এবং কাকতালীয়ভাবে তাদের মধ্যে কিছু আনন্দমার্গী ছিল, যে কারণে সিদ্ধার্থ রায়ের চিঠিতে আনন্দমার্গীদের উল্লেখ আর ললিত নারায়ণ মিশ্রর হত্যাকাণ্ডে অভিযুক্ত বিহারের দুজন আনন্দমার্গী, এটার একটা কোরিলেশন কোথাও হলে আছে। তারকুণ্ডে যে রিপোর্ট দিয়েছিলেন সেটা কিন্তু আজকের দিনে যদি সেভাবে আজকের মিডিয়া পেয়ে যেত তাহলে যে কি কাণ্ড হতো তার আমি ভাবতেও পারি না। তারকুণ্ডে বলেছিলেন যে সিবিআইকে দিয়ে এই তদন্ত করানো হয়েছিল স্রেফ লোক দেখানোর জন্য। কেননা ওই তদন্ত ওয়াজ ডেলিবারেটলি abandoned, indeed sabotaged, probably at the instance of Mrs. Indira Gandhi নাম করে। আর ওই যে দুই আনন্দমার্গীকে ধরেছিল তাদের মধ্যে একজন জেলে বসে জেলারকে দেওয়া গোপন জবানবন্দিতে বলেছিলেন যে আসলে এই হত্যাকাণ্ডের যিনি খলনায়ক তার পুরো নামটা কি আমি জানি না, কিন্তু আমাদেরকে বলা হয়েছিল যে তার নাম হচ্ছে বস ঝা। তাকে বস বলে সাংকেতিকভাবে সকলে উল্লেখ করত এবং মাত্র ২০,০০০ টাকা সুপারির বিনিময়ে ললিত নারায়ণ মিশ্রর মতো একজন ডাকাবুকো কংগ্রেসী নেতাকে হত্যা করা হয়েছিল। এই হত্যাকাণ্ড মনে রাখুন হয়েছিল ১৯৭৫-এর ৫ই জুন। দেশে জরুরি অবস্থা জারি হয়েছিল ১৯৭৫-এর ২৫শে জুন। এই মৃত্যু
সেই সময়কার যে উত্তাল ভারতবর্ষ ধীরে ধীরে উত্তপ্ত হচ্ছিল, তার একটি জ্বলন্ত উদাহরণ। এবং এই মৃত্যুটাকে সামনে নিয়ে বিরোধীরা সংঘবদ্ধভাবে ইন্দিরা গান্ধীকেই কাঠগড়ায় তুলতে শুরু করেছিলেন। ফলে এই কণ্ঠস্বরগুলো দাবিয়ে দেওয়ার একটা জরুরি তাগিদ ইন্দিরার ছিল। এমার্জেন্সি জারি করার নানাবিধ কারণের মধ্যে এই কারণটিকে অবশ্যই আমাদের স্মরণে রাখতে হবে। ভালো থাকবেন। আগামীকাল ফিরে আসব তৃতীয় কিস্তি নিয়ে। নমস্কার।